প্রীতম মান না, প্রীতম বাদ দিয়ে বাকিদের ডাউট তো ক্লিয়ার করা হয়েছিল। শুধু প্রীতম যেহেতু অফলাইন একদম করতে পারে না, যে প্রীতমেরই ডাউট ক্লিয়ার করা হয়নি। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? ঠিক আছে। বলো, আগের দিনে কিছু ডাউটস আছে? কোনো কিছু আটকে আছে আগের দিন যেটা পড়িয়েছিলাম সেখান থেকে? নাই তো? আচ্ছা, তাহলে এক কাজ করো তোমরা, তাহলে আমরা এই প্রথমে কয়েকটা এমসিকিউ একটুখানি সলভ করে নিই, ঠিক আছে? তাহলে আমি ধরো তোমাদের 2 মিনিট সময় দিচ্ছি, এই 5টা এমসিকিউ দেখো, দেখে নিজেদের মতো করে একটা সলিউশন ঠিক করে রাখো, ঠিক আছে? এই 2 মিনিট তোমরা নিজেদের মতো করে এর একটা সলিউশন ঠিক করে রাখো, ঠিক আছে? 1 মিনিট, আমি একটু জল নিয়ে আসছি। তুমি একটু দেখে পড়াশোনা করে নেবে, ঠিক আছে? কথা আরম্ভ করছি। হুম, দেখেছো? 1 নম্বরটা কি হবে বলো? বলো, একটা কি হবে? কোনটা? কেন বলো তো? বলো কেন, বলো হিন্টসটা বলো। হ্যাঁ, আর এনটা কি হয়? আর এনটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু এ জিরো, এটা হয় তো, তাই তো নাকি? কি হলো, মনে পড়ছে না? হ্যালো, হ্যালো, একজন কোঅপারেট করো, একজন কথাবার্তাগুলো বলো। চুপচাপ বসে থাকলে তো আমি বুঝতে পারছি, এটা তো অফলাইন ক্লাস হচ্ছে না, অনলাইন ক্লাস হচ্ছে তো। এই যে আগের দিনের যে বোর্ড থিওরি, মানে আগে যে বোর্ড থিওরি পড়ানো হয়েছে, সেই বোর্ড থিওরি থেকে তুমি রেডিয়াসের যে এক্সপ্রেশনটা দেখো, খুলে দেখো কি লেখা আছে।
এন স্কোয়ার বাই জেড ইন্টু এ জিরো লেখা আছে। তাহলে কি হলো? তাহলে যেটা দাঁড়াচ্ছে যে রেডিয়াসটা এন স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এবারে ফোর্থ এবং সেভেন্থ অরবিটের যে রেডিয়াসের রেশিওটা কি হবে? তাহলে 4 স্কোয়ার ইস টু 7 স্কোয়ার, অর্থাৎ 16 ইস টু 49। ঠিক আছে, এটা। তারপর দু একটা বলো। বলো দু একটা কি হবে? কেউ কি করেছো দু একটা? না আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, তাহলে বলো, মানে এই দু একটা কি কিছু ভেবেছো? If frequency required for transition of electron from second orbit to fifth orbit is 4 into 10 to the power 15 hertz, the energy absorbed during the transition is কি হবে? বলো, কে কি ভেবেছো বলো? কি হলো? কি ভাবা যাচ্ছে না? আরে দুটো লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা, সেই এনার্জি গ্যাপটা কি হয়? ডেল্টা ইটা হচ্ছে এইচ নিউ লিখতে হয়, তাই তো? এবার এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। তাকে গুণ করতে হবে কি? ফ্রিকোয়েন্সি, ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা কত বলে দিয়েছে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ, মানে কত? হার্জ মানে সেকেন্ড ইনভার্স। এইটা গুণ করলে কত হবে? জুলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো কত হচ্ছে? বলো কত হচ্ছে বেরোচ্ছে? এটা 16.5 জুল হচ্ছে নাকি? কি করে হবে? 16.5 তো জুল হবে না। আগে জুলে বলে ফেলো। না না, এটা জুলে। এইটা কত? এটা কত বলো? এটা কত বেরিয়েছে বলো? 26.5 ইন্টু 10 টু দি পাওয়ার, পাওয়ার গুলো করলে 10 টু দি পাওয়ার মাইনাস 19 হচ্ছে, তাই তো? এটা জুল থেকে ইলেকট্রন ভরলে কত হবে? ইলেকট্রন ভোল্ট করলে কত হবে? একে ভাগ করতে হবে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে। তাহলে এত ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ছিল, তাকে ভাগ করতে হচ্ছে তোমার, যেহেতু এক ইলেকট্রন ভোল্ট মানে 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটা যে ভাগ করলাম, ভাগ করে যেটা অ্যান্সার বেরোবে, কত অ্যান্সার বেরোলো? কত অ্যান্সার বেরোলো এটা? হ্যাঁ, 16.5 ইলেকট্রন ভোল্ট, তাই তো? হ্যাঁ, এটা ঠিক আছে। বুঝতে পেরেছো সবাই? অর্পণ বুঝতে পেরেছিস? আরে অর্পণ বুঝতে পেরেছিস? মানে আমার কি কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে? না এই তো, মানে এই যে, মানে সবসময় কি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তো এই জিনিস সঙ্গে সমান হবে। এবার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি নিউটা বলে দিয়েছে। তা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কত হবে? ডেল্টা ইটা, সেটা এইচ ইন্টু নিউ। এখানে এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট। তা প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বসিয়ে দিয়েছি আর ফ্রিকোয়েন্সিটাকে বসিয়ে দিয়েছি। গুণ করে ফেললাম। গুণ করে ফেলে যেটা হলো সেটা জুলে বেরোলো। এবার জুল থেকে ইলেকট্রন ভোল্টে করতে গেলে কি হবে? 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরটা, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট কারেক্ট ফর ইলেকট্রন ইন বোর অরবিট? হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট, আবার পড়ে নিই, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট কারেক্ট ফর ইলেকট্রন ইন বোরস অরবিট? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন প্রোভাইডস নেসেসারি সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা কারেক্ট। অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইলেকট্রন ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল h/2 পাই, এটাও কারেক্ট। এনার্জি ইজ অ্যাবজর্ব ডিউরিং ট্রানজিশন অফ ইলেকট্রন ফ্রম হায়ার টু লোয়ার অরবিট, এইটা হচ্ছে রং, তাই তো?
এটা হচ্ছে ফলস। আচ্ছা, আগেরটা কত? 16.5 ইলেকট্রন ভোল্ট। আর রেডিয়াস অফ বোর অরবিট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল স্কয়ার অফ প্রিন্সিপাল কোয়ান্টাম। ঠিক আছে, তাহলে সিটা হচ্ছে তোমার একমাত্র ভুল স্টেটমেন্ট আর কি। তার মানে হুইচ অ্যামাং দ্য ফলোইং ইজ নট কারেক্ট বলে, যে নট কারেক্ট, মানে সিটা হচ্ছে নট কারেক্ট। তা 4 নম্বরে চলে যাচ্ছে, হাউ মেনি এনার্জি লেভেলস আর প্রেজেন্ট ইন এ হাইড্রোজেন অ্যাটম অ্যাকর্ডিং টু বোরস অ্যাটমিক মডেল। বলো কত? ইনফাইনাইট। ইনফাইনাইট হবে, মানে n ইকুয়াল টু 1 2 3 4 5 করে যত খুশি দেখে ইনফাইনাইট হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বরে, what is the energy of an electron in the ground state of a hydrogen atom according to Bohr's atomic model? What is the energy of the electron in the ground state of a hydrogen atom according to Bohr's atomic model? কত? অপশন এ এর এ না ডি? এ। তাহলে এনার্জিটা নেগেটিভ, হ্যাঁ, সেখানে -13.6 ইলেকট্রন ভোল্ট। যদি আয়নাইজেশন পোটেনশিয়াল বলতো তাহলে +13.6 ইলেকট্রন ভোল্ট। আর আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না? একটা ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে গো। পরিষ্কার তো? এবারে এই পাতাটা আবার 1 মিনিট সময় নাও, 2 মিনিট সময় নাও। হ্যাঁ, 2 মিনিট সময়ের মধ্যে এই পেজটা ভেবে নাও। তোমার কাছে যে খাতাটা আছে, খাতাটা তো আগের, এটার হেল্প নিতে পারে এখন। খাতা বা কাছে যদি বই থাকে, খাতাটা হলেই হবে, মানে আমি যেটা পড়িয়েছিলাম সেটা হলেই হবে, নাহলে বই হলে হেল্প নিতে হবে। বলো তাহলে। তাহলে ছয়টা তোমার ভাবা হয়েছে? ভাবা হয়ে গেছে না একটু ওয়েট করবো? সময় নাও, সাফিসিয়েন্ট সময় নাও। চলো শুরু করি। প্রথম একটা বলো, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ থার্ড অরবিট অফ লিথিয়াম 2+? কি হবে? কোনটা? ডি। দেখো, এই যে রেডিয়াসের এক্সপ্রেশন কি বললাম, n²/z × a0। তো তাহলে থার্ড অরবিট মানে কি, n = 3, তাহলে কত? 3 এর স্কয়ার এবারে জেড কত? লিথিয়াম 2+ এর জেড কত? 3 ইন্টু a0, তাহলে কত হলো? 3a0। 3a0 মানে কোনটা কারেক্ট? বিটা কারেক্ট, তাই তো? ঠিক আছে, ঠিক আছে তো? না, কেউ কেউ ডি বলছিলে না, কেউ কেউ ডি বলছিলে না, বি বলছিলে? মানে বিটাই কারেক্ট তো? ঠিক আছে তো? তো সাতেরটা এসো, দ্য আয়নাইজেশন এনার্জি অফ দ্য গ্রাউন্ড স্টেট অফ লিথিয়াম 2+ ইজ, বলো। তাহলে এটা 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 আয়নাইজেশন পোটেনশিয়ালটা কি হয়? আয়নাইজেশন পোটেনশিয়ালটা
জেড স্কোয়ার ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার দাদা, মানে যেখান থেকে ট্রানজিশনটা হচ্ছে সেইটা, মানে বাই এন স্কোয়ার আমি লিখে দিচ্ছি। বাই হচ্ছে তোমার বাই হচ্ছে এন স্কোয়ার, তাই তো? তাহলে এবারে দেখো লিথিয়াম যখন করছে জেডটা হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, আর আয়নাইজেশন এনার্জি ফর দ্য গ্রাউন্ড স্টেট অফ লিথিয়াম 2+ আয়ন, এখানে একটা ইলেকট্রন আছে, তাই একটা ইলেকট্রন হলে তোমাকে এনটাকে 1ই লিখতে হবে। তার মানে কি হলো 13.6 কে 9 দিয়ে গুণ কত করলে কত হয়? এটা হয়, ঠিক আছে? ঠিক আছে না ঠিক নাই? তারপরেরটা চলে এসো। হুইচ অফ দ্য ফলোইং স্পেকট্রাল লাইনস appears in the UV region of electromagnetic region? Which of the following spectral line appear in the UV region of electromagnetic radiation? কোনটা? এটা লাইমানটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রিজিয়নে, বামারটা হচ্ছে ভিজিবল রিজিয়নে, পার্সন এবং ব্র্যাকেট হচ্ছে আইআর রিজিয়নে। তবে লাইমান ইজ দ্য কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোইং আয়নাইজেশন পোটেনশিয়াল ইজ নেগেটিভ টু ইলেকট্রন অ্যাফিনিটি? বলো কোনটা জানো? জিরোথ আয়নাইজেশন পোটেনশিয়াল। আচ্ছা, জিরোথ আয়নাইজেশন মানে এই যে আয়নাইজেশন পোটেনশিয়াল যখন আমি বলেছিলাম, ধরো এই ধরো এম একটা এলিমেন্ট, হ্যাঁ, তাকে তুমি আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় নিয়েছো, সেখান থেকে একটা ইলেকট্রন বের করে এম প্লাসে তুমি এলে, প্লাস ইলেকট্রন, এই যে এনার্জিটা এটা হচ্ছে তোমার ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, মানে এটা হচ্ছে অন্যভাবে লিখলে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল, এটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল। আবার ধরো এম প্লাস ছিল, সেইখান থেকে M2+ গেলে প্লাস ইলেকট্রন, তার যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে সেকেন্ড আয়নাইজেশন পোটেনশিয়াল। তা এরকম ভাবে থার্ড, ফোর্থ এসব নামগুলো হবে। সিমিলারলি ধরো M2+ ছিল, সেখান থেকে আর একটা ইলেকট্রন বের করলে M3+ হলো, প্লাস ইলেকট্রন, সেটাকে বলা হয় থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল। এইভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আয়নাইজেশন পোটেনশিয়াল গুলো হয়। আচ্ছা, এবারে যদি এরকম হতো একটা অ্যানায়ন ছিল, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে M+ ইলেকট্রন করলো, এইটাকে বলা হয় জিরোথ আয়নাইজেশন পোটেনশিয়াল এটা। আচ্ছা, এবারে এই কোন একটা এলিমেন্ট আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় ছিল, সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে M- যায়, এইটাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। এইটাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে যে কোন একটা এলিমেন্ট সে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে মনোনেগেটিভ অ্যানায়নটা তৈরি করার জন্য যে এনার্জি রিলিজ করে তাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এবারে এইটা খেয়াল করে দেখো, এই যে জিনিসটা আর এই যে জিনিসটা, এই দুটো কম্পেয়ার করে দেখো যে ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে এম থেকে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে M- হওয়াটা ইলেকট্রন অ্যাফিনিটি, আর জিরোথ আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে M- সেই ইলেকট্রন রিলিজ করে এম তৈরি করছে প্লাস ইলেকট্রন করছে, সেটা জিরোথ আয়নাইজেশন পোটেনশিয়াল। তার মানে এই জিরোথ আয়নাইজেশন পোটেনশিয়াল আর ইলেকট্রন অ্যাফিনিটি তারা বেসিক্যালি সমান বাট অপোজিট ইন সাইন। মানে জিরোথ আয়নাইজেশন পোটেনশিয়াল এবং ইলেকট্রন অ্যাফিনিটি এই যে ভ্যালু দুটো সমান বাট অপোজিট ইন সাইন, সেটা এখানে লেখা আছে। হুইচ অফ দ্য ফলোইং আয়নাইজেশন পোটেনশিয়াল ইজ নেগেটিভ টু ইলেকট্রন অ্যাফিনিটি? বুঝতে পারলে? ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে যে কোন একটা এলিমেন্ট তার সর্ববৈশিষ্ট্য, কোন একটা এলিমেন্ট আইসোলেটেড গ্যাসিয়াস অবস্থায় আছে, যেটা সর্ববৈশিষ্ট্যকে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য যে এনার্জিটা বেরিয়ে যাবে তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। মানে ধরো এফ থেকে M- করছো, মানে এফ ফ্লোরিন ছিল থেকে M- হলো, ফ্লোরিন ছিল করে Cl- হলো, তাহলে এই প্রসেসটার জন্য যে এনার্জিটা মানে এখানে এনার্জি লাগে না, বড় এনার্জি লাভ হয়, কারণ Cl এর থেকে Cl- স্টেবল, এফ এর থেকে M- স্টেবল, ঠিক আছে? সেটাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। বুঝতে পেরেছো? হুম। আর আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন পোটেনশিয়াল ইলেকট্রন বেরিয়ে যাওয়া, এবার সেই মতো করে
ফার্স্ট সেকেন্ড থার্ড সব আছে, ঠিক জিরো এতে আছে। তাহলে কোন একটা অ্যানায়ন আছে, ধরো এম মাইনাস আছে, সেখান থেকে একটা ইলেকট্রন বের করে দিয়ে তুমি এফ তৈরি করবে। তার জন্য যে এনার্জিটা লাগবে সেটা বলা হয় জিরোথ আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে জিরোথ আয়নাইজেশন পোটেনশিয়াল আর ইলেকট্রন অ্যাফিনিটি তারা সমান বাট অপোজিট ইন সাইন হয়। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সটটা বলো, দ্য ভ্যালু অফ রিডবার্গ কনস্ট্যান্ট। না, এটা এরটা মানে রিডবার্গ কনস্ট্যান্ট সবসময় যদি বলে উল্লেখ না করে দেয় তাহলে আর ইনফিনিটির ভ্যালুটা, আর ইনফিনিটি মানে কিন্তু 109 737 এইটা। হ্যাঁ, মানে তুমি যদি আয়নাইজেশন মানে রিডবার্গ কনস্ট্যান্টটা যদি দেখো, মানে দেখো এই রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুগুলো তোমার আমি মানে লিখে দিয়েছিলাম বা কিছু, যে শুধুমাত্র হাইড্রোজেনের রিডবার্গ কনস্ট্যান্ট বললে হবে না কিন্তু। হ্যাঁ, মানে রিডবার্গ কনস্ট্যান্ট যখন তুমি বলছো, মানে তোমার রিডবার্গ কনস্ট্যান্ট কিন্তু এলিমেন্ট টু এলিমেন্ট ভ্যারি করতে পারে, এখানে আর ইনফিনিটির কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে তোমার। এবার রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু তুমি দেখো, মানে বইয়ে দেখবে, মানে হাইড্রোজেনের রিডবার্গ কনস্ট্যান্ট বলে দেওয়া থাকে হচ্ছে ওই 109 677। কারণ আমি দাঁড়া 1 মিনিট আমি এটা হয়তো গুলিয়েও ফেলতে পারি, এটা আমি একটুখানি ঠিক করে দিতে পারি। 1 মিনিট, কোনটা বেশি কোনটা কম এটা আমি দেখে নিই। কারণ আমি মানে হাইড্রোজেনেরটাই বলে ফেলছি। এক মিনিট। এইটা তাই তো, এইটা 109 677, মানে এখানে রিডবার্গ কনস্ট্যান্ট মানে আর ইনফিনিটির ভ্যালু কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, আর ইনফিনিটি। দেখেন। হ্যাঁ, না না, ওইটা আন্দাজে বলে, মানে এখানে তো ভ্যালুগুলো সব কাছাকাছি, তো ভ্যালুগুলো সব কাছাকাছি, সেখানে তোমার এক্সাক্ট ভ্যালুটা লাগবে। এবার রিডবার্গ কনস্ট্যান্টটা ধরো তোমার হাইড্রোজেন আছে, তারপরে হচ্ছে ডয়টোরিয়াম আছে, সে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন। এবার কোনটা হাইড্রোজেন আর কোনটা আর ইনফিনিটি সেইটা একটুখানি জাস্ট কনফার্ম হয়ে নিতে হবে। আমি একটু অন্য জায়গা থেকে পড়াচ্ছি, বইটা আমার কাছে নেই। বিটা তাই তো, এইটা। আর হাইড্রোজেনের জন্য 109 737 মনে হয় না। আমি বই থেকে ভ্যালুগুলো ঠিক, মানে আমি আমার বই থেকে ঠিক করে ভ্যালুগুলো বলে দিয়েছিলাম। হুম, দাঁড়া, আমার কাছে বইটা থাকার কথা, 1 মিনিট দাঁড়া তো, 1 মিনিট দাঁড়া। এক মিনিট, 1 মিনিট। হুম, দাঁড়া হচ্ছে, হ্যাঁ।
বন্ধ করে হ্যাঁ দিচ্ছি, দাঁড়া দেখি বলে দিচ্ছি। বন্ধ করে দিচ্ছি। দাঁড়া, এটাই হবে মনে হয়। আসলে ভ্যালুগুলো বলার পরে গুলিয়ে গেছে। দেখো এই হাইড্রোজেনের যে রিডবার্গ কনস্ট্যান্ট, না বলে দিচ্ছি। দেখো হাইড্রোজেনের জন্য যে রিডবার্গ কনস্ট্যান্ট যেটা হাইড্রোজেনের, সেটা হচ্ছে 109,677। 109,677 যেটা, এইটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। আচ্ছা, যেমন ধরো ডয়টোরিয়ামের জন্য যদি তুমি দেখো, সেটা হচ্ছে 109,707। 707 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে। আচ্ছা, যদি তুমি হিলিয়ামের জন্য দেখো, হিলিয়াম রিডবার্গ কনস্ট্যান্ট ফর হিলিয়াম প্লাস আর কি, হিলিয়াম, সেটা হচ্ছে 109,722। 109,722 সেন্টিমিটার ইনভার্স। তাহলে দেখা যাচ্ছে হাইড্রোজেনের থেকে ডয়টোরিয়ামের মাস বেশি, হিলিয়ামের মাস বেশি। এভাবে বাড়তে বাড়তে যদি তোমার আর ইনফিনিটিতে তুমি যাও, তাহলে সেটা হচ্ছে 109,737 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে। তাহলে এখানে ভ্যালু আর রিডবার্গ কনস্ট্যান্ট এটা বলেছে, তার মানে একটা আর ইনফিনিটির কথা বলছি, সেইটা হচ্ছে এইটা হবে 109,737। আর যদি বলতো রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম, তখন হতো 109,677। ঠিক আছে। মানে এই চারটে ভ্যালু কিন্তু খুব কাছাকাছি দিয়েছি, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সব ভ্যালুগুলো খুব কাছাকাছি দেওয়া আছে। ঠিক আছে। ওই জন্য এক্সাক্ট ভ্যালুটা না জানলে তোমার অসুবিধা। মানে এই যে রিডবার্গ কনস্ট্যান্ট যেটা আর ইনফিনিটি, মানেটা কি? আর ইনফিনিটি যখন তুমি লিখেছিল, ওই যে রিডিউস মাস লিখলে হবে না, সেখানে তোমাকে ওই মাস অফ দা ইলেকট্রন দিয়ে লিখতে হবে। যখন রিডবার্গ কনস্ট্যান্ট তুমি লিখতে, যখন রিডবার্গ কনস্ট্যান্ট আমি ডিফাইন করেছিলাম, এরকম ছিল তো, এই যে এম ই টু দি পাওয়ার 4/8 এপসাইলন 0 স্কয়ার সি ইন্টু এইচ, তাই না? সি ইন্টু এইচ কিউ, এটা হচ্ছে তোমার এনার্জি এক্সপ্রেশনটা যেটা ছিল, এটা ছিল সিএইচ কিউ। এই সিএইচ কিউ, এই যে রিডবার্গ কনস্ট্যান্টটা, যেখানে এমটা হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, সেইটা যখন করবে, সেইটা হবে হচ্ছে 109,737 সেন্টিমিটার ইনভার্স। এবার এই মাসটা যখন রিডিউস মাস দিয়ে রিপ্লেসড হবে, আমি দেখবে যখন ওই ফাইনাইট মাস কালেকশন বলেছিলাম, যখন এই মাসটাকে রিডিউস মাস দিয়ে রিপ্লেস করবে, হাইড্রোজেনের রিডিউস মাস দিয়ে রিপ্লেস করলে আলাদা ভ্যালু, ডয়টোরিয়ামের রিডিউস মাস দিয়ে রিপ্লেস করলে আলাদা ভ্যালু, হিলিয়ামের রিডিউস মাস দিয়ে রিপ্লেস করলে আলাদা ভ্যালু। তাহলে যখন তোমাকে ইউনিভার্সাল কনস্ট্যান্ট হিসেবে যখন রিডবার্গ কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে, অবশ্যই সেখানে তোমার আর ইনফিনিটির কথা বলা হচ্ছে। আর ইনফিনিটির কথা বলা হচ্ছে, আর ইনফিনিটি কিন্তু 109,977 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, বোঝা গেল? তাহলে হয়তো দেখো তুমি এই এমসিকিউটা মুখস্থ করে গেছো, পরীক্ষা তোমায় দিয়ে দিল দ্য ভ্যালু অফ রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম, তোমায় দিয়ে দিল। তখন কিন্তু তোমার 109,737 হবে না, 109,677 সেন্টিমিটার ইনভার্স হবে। এগুলো ধরো তুমি পরীক্ষাতে একটা কিছু মুখস্থ করে চলে যেতে, আমি এখানে সব ভ্যালুগুলোকে বলে দিলাম। এবার হয়তো দেখা গেল যে অন্য করে একটা ভালো কম্পিটিটিভ এক্সামে রিডবার্গ কনস্ট্যান্ট ফর হিলিয়াম প্লাস এটা করে গেছে, এবং ভ্যালুগুলো এত ক্লোজ দিচ্ছে, তুমি এক্সাক্ট ভ্যালু না জানলে পাবে না। সেটা কত হবে? 109,722 সেন্টিমিটার ইনভার্স। ডয়টোরিয়াম হলে 109,707 সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এইগুলো একটু কেয়ারফুলি খেয়াল করবে। হলো? ঠিক আছে, এবারে যাই পরের পেজে। হুম, ঠিক আছে তো? ঠিক আছে, এবারে পরে এটা করে না। বুঝে গিয়ে সবাই নাও, পরেরটা করো।
ভালো করে দেখেন, এখানে একটা নিউমেরিক্যাল প্রবলেম টাইপেরও আছে, একটু সময় লাগতে পারে, 2-3 মিনিট সময় নাও। দেখেছ? চলো প্রথমটা থেকে স্টার্ট করি। বলো প্রথমেরটা কি হবে? বলো। দেখো তাহলে ফোর্থ অরবিট বলেছে, তাহলে n ইকুয়াল টু 4, আর হিলিয়াম বলেছে, হিলিয়ামের জেড হচ্ছে 2 ইন্টু A0 এর ভ্যালু কত? 0.529 অ্যাংস্ট্রম বা 0.53 অ্যাংস্ট্রম। তো কত হচ্ছে এখানে? 4×16 2 দিয়ে ভাগ করলে 8 ইন্টু এইটা, মানে 4 পয়েন্ট সামথিং, 4.23 নাকি? তাই তো? না কোনটা? 5.23, সরি। মানে এটা কত হচ্ছে? 16 থেকে 2 8, 8 হলো, হ্যাঁ আরে এই 0.529 কে 8 দিয়ে গুণ করলে কত হয়? তাই মানে এটাকে অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি করো তাহলে যেহেতু পয়েন্টের পরে দুটো ডেসিমেল পর্যন্ত দেওয়া আছে, একটা 0.53 লিখতে পারো তুমি, 53। তাহলে কত হচ্ছে? 3×24, আর 5×40, আর 2×42, তাহলে 4.23 মতো এটা। আর তারপর একটা, the energy of radiation emitted when an electron falls from n equal to 3 to n equal to 3 level in a hydrogen atom will be, এটা তোমাকে বের করতে বলেছে। রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে বলে দিয়েছে। কি হবে এনার্জিটা? এই যে এনার্জিটা, দেখো এখানে রিডবার্গ কনস্ট্যান্ট কিন্তু জুলে বলে দিই, তাহলে উত্তরটা কত হবে? রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। মানে এটা জুলে বলে দিয়েছে বলে, যদি তোমার রিডবার্গ কনস্ট্যান্টটা সেন্টিমিটার ইনভার্সে বলে দিত তাহলে কিন্তু এখানে সিএইচ একটা গুণ হতো। মানে এটা কিন্তু জুলে দেওয়া আছে বলে আমি এত সরাসরি এটা লিখেছি। আর যদি তোমাকে ওটা সেন্টিমিটার ইনভার্সে দিত, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা যদি সেন্টিমিটার ইনভার্সে থাকতো, তাহলে এখানে একটা সি ইন্টু এইচ গুণ হতো। এটা কত হবে তাহলে? 2.18 ইন্টু 10⁻⁻18 জুল পার অ্যাটম। দাঁড়াও এক সেকেন্ড, কি হলো? হয়নি, ওর যে খাতা খুঁজে পাচ্ছে না সেরকম আমার বোঝা যাচ্ছে। এইটা এবারে তোমার কোথায় যাচ্ছে না? ফলস ফর্ম 3 থেকে 2, তাহলে 1/2² মাইনাস 1/3²। ঠিক আছে, এইটা সরি
ঠিক আছে, এটা করে যেটা হবে বলো কত বেরোচ্ছে? এইটা হচ্ছে 2.18, না 1 মিনিট, 2.19 জুল পার অ্যাটম। আর এইটা হচ্ছে কত, 36, এটা হচ্ছে 7, তাই তো? 5, সরি, 5-এর 36, হ্যাঁ, করে কত উত্তর বেরোচ্ছে? 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার, ওইটা 10 টু দি পাওয়ার -18, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18, 10 টু দি পাওয়ার -18, এত জুল অ্যান্সার, তাই তো? তা কোনটা, এ নাকি এইটা? না, এ তো। তা পরেরটা চলে এসো। তা পরেরটা বলো। How fast does light travel in vacuum as compared to the velocity of an electron in Bohr's first orbit of hydrogen atom? বলো কোনটা হবে? হুম? কোনটা হবে রে? নতুন কোনটা হবে? কি করে জানলি সেটা হবে? ওরে বাবা, এসব তোর মাথা আর মুন্ডু, মানে কিছুই লেখাপড়াটা করছিস না। মানে অ্যাকচুয়ালি কোন বেসিসে আলোচনাগুলো করা হয় এখানে এই কথাটা বারবার বলা হয়েছিল, হাইড্রোজেনের n=1 এ ঘূর্ণায়মান ইলেকট্রন এবং লাইটের স্পিড, এই যে রেশিওটা, এই রেশিওটা কি বলে হয়? এই রেশিওটা হলো ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট আলফা। সেটা কত ছিল অ্যাপ্রক্সিমেটলি? 1/137। তা তুই কিরকম ভ্যালু মুখস্থ রাখবি? তো এই কথাটা বলা হয়নি, এ কথাটা বলা হয়েছিল তো। তো হাইড্রোজেনের ক্ষেত্রে n=1 এ ঘূর্ণায়মান ইলেকট্রনের ভেলোসিটি ডিভাইডেড বাই লাইটের ভেলোসিটি, এই যে রেশিওটা একটা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, যেটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 1/137। এটা বলা হয়েছিল, সেইখান থেকে তোমার উত্তরটা হবে। লাইটের স্পিডটা কত হবে? হাইড্রোজেনের n=1 এ ঘূর্ণায়মান ইলেকট্রন তার স্পিডের 137 গুণ। আর তুই তার বদলে কি হচ্ছে মুখস্থ করছিস, পড়ানো হয়েছে এবং সেভারাল টাইম সেই কথাটা বলা হয়েছে। মানে আমি বারবার বলছি যে আমি যে জিনিসগুলো পড়াচ্ছি বা যেভাবে কথাগুলো বলার চেষ্টা করছি, এক্স্যাক্টলি সেইভাবেই পড়। অন্য কোনো জায়গা থেকে ফিডব্যাক নিস না। অন্য কোনো জায়গা থেকে, ইউটিউব থেকে বল বা ফিজিক্স ওয়ালা থেকে বল, ইত্যাদি থেকে ফিডব্যাক নেওয়া মানে ওরা সব ইললজিক্যাল কথাবার্তা বলে। ইললজিক্যাল কথাবার্তা বলে বলে কেমিস্ট্রিটাকে মুখস্থর মতো মনে হবে। কেমিস্ট্রি কিন্তু মুখস্থর মতো নয়, ঠিক আছে? তাহলে যখন প্রবলেমগুলো দেয় শুধুমাত্র মুখস্থ জিনিস কিন্তু পরীক্ষায় দেবে না। এবারে লজিকটা বুঝতে না পারলে কি হবে, তোর মনে হবে মুখস্থ, কিন্তু এটা দেখে ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, এই ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টটা পরে যখন সমানফিল থিওরি করলাম, অনেক এই যে স্প্লিটিং গুলো আসছিল, এটা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্টের টার্মসে এসছিল। তাই 1/137টা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার তুই ওই হাইড্রোজেনের n=1 এ ঘূর্ণায়মান ইলেকট্রনের স্পিড মুখস্থ রাখবি, লাইটের স্পিড মুখস্থ রাখবি, তারপর রেশিও করবি, এটা কোনো মাথা মুন্ডু আছে? এটা একদম ইললজিক্যালি ব্যাপারগুলো মনে রাখার চেষ্টা করছিস। এবং এই ইললজিক্যালি মনে রাখছিস, তার কারণটা হচ্ছে আমি ওই বারবার বললাম যে অন্য কোনো একটা জায়গা থেকে ফিডব্যাক পাচ্ছিস। সেটা হতে পারে তোর ওই মানে কোনো একটা ইউটিউব থেকে বা কোনো একটা থেকে পাচ্ছিস আর কি। সেটা করছিস মানে মরবি, কিন্তু আমি বলে দিলাম আর কি। আমি কথাগুলো বারবার বলছি, কথাগুলো যত তাড়াতাড়ি কানে ঢোকাবি তত ভালো। তারপরেরটা চলে আয়। নাহলে ওইভাবে কেউ ভাববেই না এই প্রবলেমটা কোন পার্সপেক্টিভে দেওয়া হচ্ছে। নাহলে এরকম উল্টোপাল্টা কোশ্চেন দেবে কেন? কোশ্চেনটা দিচ্ছে কারণ এই রেশিওটা, যেটা ফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি। পরেরটা চলে আসি। The first emission lines of the hydrogen atomic spectrum in the Balmer series appear at
বলো। একটা হবে, কেন হবে? এই দেখো যেটা লিখেছি অলরেডি, এটা খেয়াল করে, রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখানে যখন তুমি বামার সিরিজ বলছো, ফার্স্ট এমিশন লাইনস অফ হাইড্রোজেন অ্যাটমিক স্পেকট্রাম ইন দ্য বামার সিরিজ। বামার সিরিজে তো 2 তে নামতে হবে, তাহলে প্রথম লাইনটা পাবে কোথা থেকে? 3 থেকে 2 নামার জন্য। তাহলে এই যে তুমি যদি এই ফার্স্ট এমিশন লাইন, এটা যদি তুমি এতে বলো, এই ধরো আমি 14টা বলছি, এই 14টা ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা যদি তুমি সেন্টিমিটার ইনভার্সে লেখো কি হবে? এই রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এবার আমাদের এই পার্টিকুলার কেসে কি হবে? বামার সিরিজ মানে হচ্ছে নামবে কোথায়? 2 কোথা থেকে নামবে? না তোমার মানে যে কোনো জায়গা থেকে নামতে পারতে, কিন্তু কিন্তু ফার্স্ট এমিশন লাইন বলেছে 3 থেকে নামবে। 3 থেকে নামলে তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 5/36 হচ্ছে ইন্টু রিডবার্গ কনস্ট্যান্ট ফর হাইড্রোজেন অ্যাটম হচ্ছে এইটা, এবং এটা অবশ্যই সেন্টিমিটার ইনভার্স। এখানে এইটা কারেক্ট আছে। 15টা বলো। What should be the maximum number of lines obtained in the spectrum if the total number of energy levels is 5? The total number of energy levels যদি 5 হয়, তাহলে টোটাল কতগুলো লাইন হবে বলো? 10। ক্যালকুলেট করে দেখেছো 10ই হবে? কি করে দেখলে? কি করে দেখলে? হ্যাঁ, কি বল বল বল। হ্যাঁ, ফর্মুলাটা কি? ওই তো মানে না, এই যে মানে না বুঝে মুখস্থ করলে সব পুরো পুরো কেটে যাবে। এই যে 5টা লেভেল আছে, তা 5টা লেভেল হলে কি হবে? এই 5টা লেভেল যখন আসছে, তখন দেখো এটা ধরো এই 5টা লেভেল আছে, তাহলে কি হচ্ছে? এইখান থেকে এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে। মানে 1-এতে 2 থেকে এলো, 3 থেকে এলো, 4 থেকে এলো, 5 থেকে এলো। 2 আসতে পারে, 3 থেকে 4 থেকে 5 থেকে, 3 আসতে পারে এইখান থেকে এইখান থেকে, আর এইখান থেকে এইখান থেকে। টোটাল কতগুলো হলো? 4 + 3 + 2 + 1 কত হচ্ছে? 10টা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার ফর্মুলাটা কি? যদি এনটা লেভেল থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে NC2। আচ্ছা, এবারে NC2 মানে এই এনটা, সিটা বলা হয় কম্বিনেশন বলা হয়। কম্বিনেশন ক্লাস 11-এ পড়ানো হবে। মানে দেখো, ট্রানজিশন হতে গেলে তো যে কোনো দুটো লেভেল লাগে। ট্রানজিশন হতে গেলে যেহেতু দুটো লেভেল থাকে, টোটাল যদি এনটা লেভেল থাকে, তাহলে এনটা লেভেল থেকে দুটো লেভেল কত রকম ভাবে পাওয়া যায় তাকে বলে, এটা এটা কম্বিনেশন বলে, বিন্যাস আর সমবায় বলে অঙ্কের একটা চ্যাপ্টার আছে, এটা বলে কম্বিনেশন NC2। আচ্ছা, NC2 মানে কত? n ইন্টু n-1/2। মানে এর যদি তুমি দেখো NC2, এইটা যদি ভাঙো সেটা হবে n ইন্টু n-1/2। তাহলে আমাদের কেসে কি হবে এটা? না, 5টা লেভেল আছে, 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো? 10টা হলো। তাহলে এই যদি মুখস্থ করে, মুখস্থ কোথায় তোমার মাথা থেকে বেরিয়ে যাবে। তুমি যেটা মুখস্থ করছো, মুখস্থ বেসিসটা কি? মুখস্থ বেসিসটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে প্রথমে তোমাকে এইটা বুঝতে হবে। এইটা বোঝার পরে তারপরে বুঝতে হবে যে তাই তো, তাহলে আমার না হয় 5টা লেভেল আছে, আমি না সহজে ক্যালকুলেট করে ফেলতে পারলাম। যদি আমার এরকম 25টা লেভেল থাকে, তাতে ক্যালকুলেশন করা তো অসুবিধা হবে, তখন তুমি ফর্মুলায় আসবে। ফর্মুলাটা কোথা থেকে আসছে? না, এনটা অবজেক্ট থেকে দুটো করে অবজেক্ট যদি তুমি নাও, তাহলে কত রকম ভাবে নেওয়া যেতে পারে। সেই সংখ্যাটা ম্যাথামেটিক্সে বলা হয় কম্বিনেশন। যে কম্বিনেশনটা তোমার এখনো পড়া হয়নি, সেটা হচ্ছে NC2। এবার NC2টাকে যদি তুমি ভাঙো, তাহলে সেটা হবে n ইন্টু n-1/2। তা তুমি এই শুধু ফাইনাল ফর্মুলাটা মুখস্থ করলে, এবার কোশ্চেন একটু ঘুরিয়ে দেবে, ব্যাস, ইউ আর কমপ্লিটলি গন। ঠিক আছে, বুঝতে পারলি এটা?
বুঝছে? তারপরেরটা বলো, 16টা। ফর্মুলা মুখস্থ যখন দরকার পড়বে আমি ফর্মুলা মুখস্থ করাবো, কিন্তু এখন ফর্মুলা মুখস্থ করলে আমি বারবার বলছি এই অভ্যাসটা ছাড়ো। আমি যে ডিটেলে যেভাবে বলার চেষ্টা করছি তুমি সেইভাবেই দেখো, অন্যরকম ভাবে দেখতে যাও না। অন্যরকম ভাবে দেখতে গেলে এত ঘাটতি থেকে যাবে, এবার 6 মাস পরে দেখবে আগের জিনিস সব তুমি ভুলে গেছো। কিন্তু আমি যে লজিক দিলাম যে আমার দুটো লেভেলের মধ্যে ট্রানজিশন হতে হবে, তাহলে এই তো গুনে গুনে তাহলে আমার তো ব্যাপারটা বোঝা গেল পরিষ্কারটা। তার সঙ্গে অ্যালাইড ফর্মুলাটা থাকবে, যখন শেষের 8 মাস 10 মাসে যখন তোমার খুব কুইকলি অ্যান্সার করতে হবে তখন তুমি ফর্মুলার দিকে নজর দেবে। এখন জাস্ট সিম্পলি এই একদম লজিক দিয়ে দিয়ে যেভাবে এগোনো হয় সেভাবে তুমি এগো, তাহলে সাবজেক্টটাকে মুখস্থ মনে হবে না। নাহলে কিন্তু সাবজেক্টটাকে মুখস্থ মনে হবে, আর সাবজেক্ট যদি মুখস্থ একবার মনে হতে আরম্ভ করে তুমি পড়ে পড়ে পাগল হয়ে যাবে, আর ম্যানেজ করতে পারবে না। নেক্সট চলে এসো 16। বলছে in which quantum level does the electron jump in helium plus ion to ground state if it is given an energy corresponding to 99% of the ionization potential of helium plus ion? In which quantum level does the electron jump in helium plus ion to ground state if it is given an energy corresponding to 99% of the ionization potential of helium plus ion? বলো। এটা কি করে করবে বা করেছো? এটা করেছো? কি রে? হ্যাঁ, কি কে বলছিস তুই এটা? হ্যাঁ, এই দেখ, সাধারণ বুদ্ধিটার উপর ভরসা কর, কোশ্চেনটা পড়। বলছে in which quantum level does the electron jump if helium plus ion to ground state if it is, আচ্ছা প্রথমে দেখ এই দুটো লেভেলের মধ্যে যখন তোর জাম্পটা হয়, এই দুটো লেভেলের মধ্যে যখন জাম্পটা হয় তার এনার্জিটা কত হয়? তুমি যদি দেখো জেড ইন্টু জেড বাই, মানে আমি জাস্ট মানে এটাকে যদি এ দিয়ে বলি, মানে রিডবার্গ কনস্ট্যান্ট, না তাহলে মানে জেড ইন্টু, এক সেকেন্ড, জেড স্কোয়ার, জেড না জেড স্কোয়ার, মানে তোমার এ তো এনার্জিটা হচ্ছে এম জেড স্কোয়ার, হ্যাঁ জেড স্কোয়ার ইন্টু রিডবার্গ কনস্ট্যান্ট। এখানে হিলিয়ামের জন্য বলেছে হিলিয়াম প্লাসের রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু কত হবে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইটা তো দুটো মানে n1 থেকে n2 লেভেল বা n2 থেকে n1 লেভেলে ট্রানজিশনটা হলে যে এনার্জি গ্যাপটা হবে সেটা কত, জেড স্কোয়ার। এখানে জেডটা হচ্ছে হিলিয়ামের জন্য তোমার বেসিক্যালি 2 আর কি, ঠিক আছে। এইটা কিন্তু হিলিয়ামের রিডবার্গ কনস্ট্যান্ট ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার এইটা। আচ্ছা এবারে এইটা যদি আয়নাইজেশন পোটেনশিয়াল হয় তখন কি হবে, জেড স্কোয়ার ইন্টু আর অফ হিলিয়াম প্লাস। এবারে দেখো কি হচ্ছে না, আয়নাইজেশন পোটেনশিয়াল হলে n2টা ইনফিনিটি হবে, আর n1টা কি হবে, n1টা হচ্ছে যে লেভেল থেকে ট্রানজিশনটা হচ্ছে সেইটা। তাহলে এবারে কি বলেছে দেখো, ইফ ইট ইজ গিভেন অ্যান এনার্জি করেসপন্ডিং 99% অফ আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হিলিয়াম প্লাস আয়ন, তাহলে হিলিয়াম প্লাসের ক্ষেত্রে ইলেকট্রনটা n ইকুয়াল টু 1 এ আছে, সেই n ইকুয়াল টু 1 থেকে ইলেকট্রনটা পাস হচ্ছে করে ইনফিনিটিতে। তাহলে এইটা হচ্ছে তোমার 1/n1 স্কোয়ারটা 1 হয়ে গেল, আর n2টা ইনফিনিটি হয়ে গেল এইটা, এবং এটা হতে হবে 99% হতে হবে, অর্থাৎ এইটা হচ্ছে 99 ডিভাইডেড বাই 100। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে তোমার হিলিয়ামের জন্য। হ্যাঁ বল।
না, এই যে কি বলেছে যে আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হিলিয়াম আয়ন, আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হিলিয়াম আয়নটা কি হবে? আয়নাইজেশন পোটেনশিয়াল যখন বলবে তুমি, তাহলে যে লেভেল থেকে ট্রানজিশনটা করছে এন ওয়ান এর জায়গায় সেটা বসাতে হবে, আর এন টুটা কি বসাতে হবে? ইনফিনিটি বসাতে হবে, তবে তো আয়নাইজেশন পোটেনশিয়াল পাবে। আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি? যেখানে ইলেকট্রনটা আছে সেখান থেকে ইনফিনিটিতে পাঠিয়ে দিতে হবে, তাই তো? ঠিক আছে? তাহলে আমি যদি হিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল বের করি কি হবে? এই এক্সপ্রেশনে কি বসাতে হবে? যদি ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালটা বলি, এন ওয়ান এর জায়গায় ওয়ান বসাতে হবে, এন টু জায়গায় ইনফিনিটি বসাতে হবে। তাহলে এন ওয়ান এর জায়গায় ওয়ান আর এন টু জায়গায় ইনফিনিটি বসালে সেটা হয়ে যাবে হিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে সেই হিলিয়ামের আয়নাইজেশন পোটেনশিয়ালটা কত হলো? জেড স্কোয়ার ইন্টু আর এইচ হলো, মানে এই এক্সপ্রেশনে যদি বসাই, ঠিক আছে? হলো? কি হলো, বোঝা যাচ্ছে না? কি হলো মানে? আরে আয়নাইজেশন এনার্জি, এটা তো দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ, মানে আমি বলছি যে ধর এন ওয়ান থেকে এন টু বা এন টু থেকে এন ওয়ান লেভেলে যদি যাওয়া হয়, এটা এন ওয়ান থেকে এন টু লেভেলে যাচ্ছে, তার জন্য এনার্জি গ্যাপের এক্সপ্রেশনটা ঠিক আছে তো? তাহলে এবারে আয়নাইজেশন পোটেনশিয়াল কাকে বলে? আয়নাইজেশন পোটেনশিয়াল ইলেকট্রন, মানে কোন একটা পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে আমাকে ইনফিনিটিতে পাঠিয়ে দিতে হবে। তাই ইনফিনিটিতে পাঠিয়ে দিলে কি করতে হবে? জেড স্কোয়ার হলো, রিডবার্গ কনস্ট্যান্ট হিলিয়াম প্লাস হলো, এটা কোথা থেকে ইলেকট্রনটা যাচ্ছে? যেহেতু তোমার ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল বলছে, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে তো একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন থাকবে কোথায়? এন ওয়ান ইকুয়াল টু ওয়ানে, এখান থেকে পাঠাবো কোথায়? ইনফিনিটিতে, এইটা, ঠিক আছে? তাহলে সেটা কত হলো? জেড স্কোয়ার ইন্টু এইটা, এইটা হলো। তাহলে এটা হলো আয়নাইজেশন পোটেনশিয়াল। এবারে বলে দিয়েছে কি, তাহলে এবারে কোশ্চেনটা খেয়াল, ইন হুইচ কোয়ান্টাম লেভেল ডাজ দ্য ইলেকট্রন জাম্প ইন হিলিয়াম প্লাস আয়ন টু গ্রাউন্ড স্টেট। এবারে যেটা বলছে যে ধরো এনার্জি গ্যাপটা যদি তোমার এই এই গ্রাউন্ড স্টেটে ট্রানজিশনটা ঘটছে কোথা থেকে না, ধরে নাও এন লেভেল থেকে, এন স্কোয়ার লেভেল থেকে, মানে এই যে এনার্জি গ্যাপটা যদি তোমার বলে যে গ্রাউন্ড মানে একটা এন টু লেভেল থেকে গ্রাউন্ড স্টেটে ট্রানজিশনটা করতে এনার্জি গ্যাপটা কত হবে? এইটা হবে। মানে এই এক্সপ্রেশনে এন ওয়ান এর জায়গায় ওয়ান বসালাম, কারণ গ্রাউন্ড স্টেটে ট্রানজিশনটা করছে কোথা থেকে? আমি বললাম এন টু লেভেল থেকে, সেই এন টু লেভেলটাকে আমি তাহলে এন লিখেছি, এইটা। এবং সেটা কত হবে বলেছে? সেটা বলছে যে আয়নাইজেশন এনার্জি তার 99% হবে, অর্থাৎ 99/100 ইন্টু জেড স্কোয়ার ইন্টু এইটা হবে। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা। এবারে এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার হচ্ছে 99/100। তাহলে ওয়ান বাই এন স্কোয়ারটা কত হলো? 1 - 99/100, তাহলে কত হচ্ছে? 1/100, এইটা। সেখান থেকে এনটা কত হলো? তোমার 10 হলো। বুঝতে পারলে? এই তো এনার্জি গ্যাপের, সত্যজিৎ শোন ভালো করে, এই তো এনার্জি গ্যাপের এক্সপ্রেশন। সেইখান থেকে আমি আয়নাইজেশন এনার্জিটা বের করে ফেললাম, বুঝেছিস তো? এবারে কি বলছে কোশ্চেনটা পর, ইন হুইচ কোয়ান্টাম লেভেল ডাজ দ্য ইলেকট্রন জাম্প ইন হিলিয়াম প্লাস আয়ন টু গ্রাউন্ড স্টেট। তার মানে এন টুটাকে বের করতে বলেছে, যখন এন ওয়ানটা ওয়ান, তবে তো এই যে ইলেকট্রনটা জাম্প করছে কোথা থেকে না এন টু লেভেল থেকে, ধরে নাও গ্রাউন্ড স্টেটে, তাহলে সেই এনার্জি গ্যাপটা কত হবে? এই এক্সপ্রেশনে এন ওয়ান এর জায়গায় ওয়ান বসিয়ে দাও, এন টুর জায়গায় লেটসে এন বসিয়ে দাও। তাহলে এইটা হচ্ছে যে তোমার এই যে এন টু লেভেল থেকে গ্রাউন্ড স্টেটে ট্রানজিশনের জন্য এনার্জি গ্যাপটা। এবার সেই গ্যাপটা কতটা হবে বলেছে, ইফ ইট ইজ গিভেন অ্যান এনার্জি করেসপন্ডিং টু 99% অফ দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ হিলিয়াম প্লাস আয়ন। এবারে হিলিয়ামের যে আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা, তার 99% এনার্জি তুমি দিচ্ছ। 99% মানে কি? 99/100। তার মানে কি, এই গ্রাউন্ড স্টেট থেকে এন টু লেভেলে ট্রানজিশনের জন্য, গ্রাউন্ড স্টেট থেকে এন টু লেভেলে ট্রানজিশনের জন্য যে এনার্জিটা লাগছে,
সেটা হচ্ছে হিলিয়ামের আয়নাইজেশন এনার্জি 99%, অর্থাৎ 99/100 ইন্টু এই আয়নাইজেশন এনার্জি ফর দ্য হিলিয়াম। তো এই দুটো সমান করে ফেললাম, করে এখান থেকে জাস্ট এই এনটাকে বের করে ফেলতে হবে। তাহলে কি হলো, এটা 1 - 1/n², সেটা 99/100 হয়ে গেল। তাহলে 1/n² কত হয়ে গেল, এটা এদিকে চলে গেলে 1 - 99/100 হয়ে গেল, অর্থাৎ এটা বিয়োগ করলে 1-এর 100 হয়ে গেল। তাহলে এনটা, তাহলে 1/n² যদি 1/100 হয়, তাহলে n²টা হচ্ছে 100, তাহলে n = 10 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে বোঝার না বোঝার কি আছে? সবাই বুঝতে পেরেছিস? সাধারণ বুদ্ধিটা চর্চা কর। এখন এই ফর্মুলা ইত্যাদি মুখস্থ বন্ধ কর, এখন সাধারণ বুদ্ধিটা চর্চা কর। যতটুকু শেখাচ্ছে সেইটুকু ভালো করে বোঝ, তার বেশি কিন্তু সাধারণ বুদ্ধি কাজে লাগা, তাহলে দেখবি তুই সব করতে পারবি। সাধারণ বুদ্ধিটা চর্চা করে করে আগে মানে ম্যাচুরিটিটা একটা জায়গায় নিয়ে যা, মানে তোর লেভেলটা একটা জায়গায় নিয়ে যা, তারপরে তুই কম্পিটিটিভ এক্সামের জন্য মুখস্থ করবি কি ট্রিক্স লাগাবি কি লাগবি সেটা তখন আমি দেখবো। এখন থেকে ওইসব চক্করের মধ্যে পড়বি না। তাহলে এই তো সাধারণ বুদ্ধি কাজে লাগিয়ে করলাম, তাহলে এই প্রবলেমটাকে কিন্তু অনেকক্ষণ বসে ভাবা হয়, কেন বা করতে পারা যাবে না? ঠিক আছে, তার জন্য আমি যতটুকু পড়িয়েছি সেই সেই জায়গাটা তোমাকে ভালো করে জানতে হবে, সেই খাতাটা বারবার বারবার পড়তে হবে, তাহলে তুমি করতে পারবে। দেখ, এবারে ভেবে দেখ সত্যজিৎ, তুই যেটা করেছে বুঝেছিস তো? কিরে, যেটা করলাম বুঝেছিস তো? হ্যাঁ, এবারে সেটাই বলছি, এই যে এই যেটা ধর করলাম, তাহলে এইটার জন্য আমার এক্সট্রা কি লাগলো বল? যা ইনফরমেশন আমি জানি তার বেসিসই করতে পারলাম। ঠিক আছে, চলো এবার পরের পেজে চলে আয়। এই পেজে বেশ কিছু কিছু সহজ কোশ্চেন আছে, এটা দেখে নে। এটা 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে দেখে নে। দেখা হলে বলবি। আচ্ছা, আচ্ছা, বলি তাহলে এবারে। বলো প্রথম একটা, হুইচ স্টেটমেন্ট ডাজ নট ফর্ম পার্ট অফ বোরস মডেল অফ হাইড্রোজেন অ্যাটম? বলো, হুইচ স্টেটমেন্ট ডাজ নট, হ্যাঁ, ডি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদমই।
The energy of the orbit is quantized ঠিক কথা, electrons in orbit nearest to the nucleus have the lowest energy ঠিক কথা, electrons revolve in different orbits around the nucleus ঠিক কথা, আর position and velocity of electron in orbit cannot be determined simultaneously, এটা হচ্ছে ঠিক আছে। আর নেক্সট হচ্ছে the excitation energy of hydrogen atom from its ground state of its third excited state কত হবে কোনটা বলো কোনটা? বলো কত? কত? দেখ এবার এইখানে যে মজাটা যে ফ্রম ইজ গ্রাউন্ড স্টেট টু দ্য থার্ড এক্সাইটেড স্টেট। আচ্ছা এই যে এনার্জি লেভেল গুলো আছে একটা দুটো তিনটে চারটে, এইটা তো গ্রাউন্ড স্টেট তাই তো, মানে n ইকুয়াল টু 1 যেটা সেটা তো গ্রাউন্ড স্টেট বলবো, n ইকুয়াল টু 2 3 4 তাহলে n ইকুয়াল টু 2 টাকে কি বলতে হবে থার্ড এক্সাইটেড স্টেট, n ইকুয়াল টু 3 টা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট, n ইকুয়াল টু 4 টা হচ্ছে থার্ড এক্সাইটেড স্টেট, বুঝেছো? তাহলে এখানে এই এন টু জায়গায় 3 বসালে হবে, n টু জায়গায় 4 বসাতে হবে, কারণ কি বলেছে থার্ড এক্সাইটেড স্টেট বলেছে, মানে প্রথমটা গ্রাউন্ড স্টেট, তারপরে ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড স্টেট, এইভাবে নামটা, ঠিক আছে? কত হবে 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু 15/16, এইটা করে যেটা হবে সেইটা কত বলো, অপশন এ, ঠিক আছে? তাই থার্ডটাকে দেখি এন টুটাকে 3 বসালে হবে না, কিন্তু বলে থার্ড এক্সাইটেড স্টেট, থার্ড এক্সাইটেড স্টেট মানে কিন্তু n ইকুয়াল টু 4 হলো। তারপর একটা চলে এসো, বলো এত সহজ ব্যাপার। তারপর একটা বেরিলিয়াম 2+ কটা ইলেকট্রন আছে? 4টে ইলেকট্রন আছে। তারপর একটা আইসো ইলেকট্রনিক মানে সেম নাম্বার অফ ইলেকট্রনস থাকবে, কোনটা কোনটা বল? কোনটা বললি? কোনটা বল? আরে মানে মানে হবে মানে তো জিজ্ঞাসা চিহ্ন নাকি উত্তর বলছিস, কোনটা বল? আইসো ইলেকট্রনে মানে সেম নাম্বার অফ ইলেকট্রনস, এটা তো ক্লাস 9 এর প্রবলেম, সেম নাম্বার অফ ইলেকট্রন। কার্বন কার্বন মনোক্সাইডে কি হবে, কার্বনের 6টা আর অক্সিজেনের 8টা, 8 হচ্ছে 14টা, সিএনএ কত হচ্ছে, কার্বনের 6টা, নাইট্রোজেনের হচ্ছে 7টা, 7 হচ্ছে 13টার মাইনাস আছে মানে 14টা হয়ে গেল। এনও প্লাসে কি হচ্ছে নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের 8টা, 15টা, প্লাজমাটায় ইলেকট্রন বাদ চলে গেছে 14টা হয়ে গেল। আর কার্বনের কটা হয় 6টা, 6 দুগুণে 12টা, 2 মাইনাস আছে মানে 14টা হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল? তারপরটা ভিজিবল রিজিয়নে বলেছে হুইচ অফ দ্য ফলোইং সিরিজ অফ ট্রানজিশনস ইন দ্য স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম ফলস ইন দ্য ভিজিবল রিজিয়ন, ভিজিবল রিজিয়নে কোনটা, বামার সিরিজ। নেক্সট চলে এসো, এটা 2 মিনিট সময় নাও।
এটা 2-3 মিনিট সময় না, এটা তো অনেক নিউমেরিক্যাল প্রবলেম টবলেম আছে, একটু বেশি সময় না, 2-3 মিনিট সময় নাও, সময় নিয়ে ভালো হবে। ঘোরানো হয়ে আছে। করলি বলবো না রে? হ্যাঁ, কিরে টাইম লাগবে? টাইম নে। আজকে তো এই প্রবলেম ডিসকাস করতে করতে পুরো সময়টা চলে গেল। আর পড়াবো কখন? এটা পড়ানো হবে না, কালকেই পড়াবো। চলো আমরা শুরু করি। দেখো, calculate the energy in joule corresponding to light of wavelength 45 ন্যানোমিটার। এটা তো খুব সহজ ব্যাপার। তাহলে এনার্জিটাকে এটা ইকুয়াল টু 8 c/λ, এটাকে বসানো। এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। লাইটের স্পিড হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর ওয়েভ লেন্থটা কত বলে দিয়েছে? ওয়েভ লেন্থটা বলে দিয়েছে তোমার, এক মিনিট, বলে দিয়েছে কত? 45 ন্যানোমিটার। 45 ন্যানোমিটার, 45 ইন্টু 10⁻⁹ মিটার। এইটা এটা তাহলে মিটার মিটার কাটবে, সেকেন্ড মিটার মিটার কেটে যাবে, সেকেন্ড ইনভার সেকেন্ড কেটে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এখানে দেখো প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু আমি 6.626 ইন্টু 10⁻34 বসিয়েছি, কিন্তু এখানে যেটা করেছে তোমার 6.63 বলে দিয়েছে। যদি কিছু এরকম বলে দেওয়া থাকে না, যেটা বলে দেওয়া থাকবে তুমি সেটাই ব্যবহার করবে। হ্যাঁ, 6.63। কারণ অনেক সময় কি হয়, তোমার খাতাটাকে কম্পিউটার বেস খাতা দেখা হয়, তখন কি হচ্ছে না, এই যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটাকে বসিয়ে কিন্তু উত্তরগুলো ঠিক করে দেবে। তা উত্তরটা জুড়ে বেরোবে, তাহলে বের করে কত দেখা উত্তর বেরোলো বলো?
কত গুণ ভাগ করে? ডি। কোনটা বললি? ডি, ডি ফর ডগ, এইটা, এটা বলছে আনসার। তারপরে চলে এসে দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইজ 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড। The speed of light is 3 into 10 to the power 17 nanometer per second, which value is closest to the wavelength in nanometer of a quantum of light with frequency of 6 into 10 to the power 15 second inverse. ঠিক আছে? তো তোমাকে কি বলছে? না প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলে দিয়েছে, স্পিড অফ লাইট বলে দিয়েছে, which value is closest to the wavelength in nanometer of a quantum of light with frequency. এত কিছু দরকার নেই, তাহলে ল্যামডা, এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ভ্যালু লাগবেই না। ল্যামডা ইকুয়াল টু কত? সি বাই নিউ তো। হ্যাঁ, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 17 ন্যানোমিটার পার সেকেন্ড লাইটের স্পিড তোমায় বলে দিয়েছে। এখন তুমি ভাগ করলে কি দিয়ে? না 6 ইন্টু 10 টু দি পাওয়ার 15 সেকেন্ড ইনভার্স দিয়ে ভাগ করলে তোমার 50 ন্যানোমিটার হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ঠিকই বলেছো, সেকেন্ড ইনভার্স কেটে চলে যাবে, ন্যানোমিটার অ্যান্সার বেরিয়ে যাবে। 1/2 ইন্টু 150 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলে এসো। অ্যাকর্ডিং টু ল অফ photochemical equivalence, the energy absorbed এখানে in arcs per mole is given as, আচ্ছা এখানে যদি বলেন, দেখো এখানে একটা কিন্তু বলে নি, এই ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স তোমরা জানো না। ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স যেটা বলে যে একটা মলিকুল একটা ফোটন অ্যাবজর্ব করবে, এটা হচ্ছে ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স, বা এখানে অনেক সময় বলা হয় স্টার্ক আইনস্টাইনস ল। এই ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স বা একে বলা হয় স্টার্ক আইনস্টাইনস ল। এটা বলে একটা ফোটন একটা মলিকুল একটা ফোটনকে অ্যাবজর্ব করবে। ঠিক আছে? তাহলে এনার্জি, এবারে 1 মোল ফোটন কতগুলো তাহলে এনার্জিকে অ্যাবজর্ব করবে? তাহলে ইকুয়াল টু হয়ে যাবে অ্যাভোগাড্রো নাম্বার ইনটু এইচ। দিস ইজ দ্য অ্যান্সার। মানে একটা মলিকুল যদি একটা ফোটনকে অ্যাবজর্ব করে, তাহলে 1 মোল ফোটন, এই যে এনার্জিটা কিসে বের করেছে বলেছে? আর্ক পার মোলে। তাহলে একটা মলিকুল যদি একটা ফোটন অ্যাবজর্ব করে, তাহলে 1 মোল মলিকুল কতগুলো ফোটন অ্যাবজর্ব করবে? অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ইনটু এইচ নিউ। তাহলে এখানে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়া আছে, প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়া আছে, আর এবারে তোমার এখানে ফ্রিকোয়েন্সি বলে দেওয়া নাই, তার বদলে কি দেওয়া আছে? এইটা তোমার এইটা বলে দে, NaHC বাই ল্যামডা, এটা আমি লিখলাম, মানে নিউটা আবার সি বাই ল্যামডা লিখলাম। তারপরে দেখো এবারে অ্যান্সার গুলো দিয়ে নিচে ল্যামডাটাকে রেখে দিয়েছে, শুধু উপরের পার্টটাকে তোমাকে বসাতে বলেছে। মানে নিচে ল্যামডাটা যেমন আছে রয়ে গেছে, তুমি জাস্ট এই NaH নিউ এইটুকু জাস্ট গুণ করে বসিয়ে দেওয়া। তাহলে আমি কি বললাম ভালো করে শোনো, যে ল অফ ফটোকেমিক্যাল ইকুইভ্যালেন্স কি বলে? এখানে অনেক সময় স্টার্ক আইনস্টাইন ল বলা হয়। স্টার্ক আইনস্টাইন ল, স্টার্ক এবং আইনস্টাইন এরা দুজনে মিলে এই লটাকে দিয়েছিল, স্টার্ক আইনস্টাইন ল বলা হয়। এটা কি বলা হচ্ছে? যে ওয়ান মলিকুল অ্যাবজর্ব ওয়ান ফোটন, ওয়ান মলিকুল অ্যাবজর্ব ওয়ান ফোটন, মানে একটা মলিকুল একটা ফোটন অ্যাবজর্ব করে। এবার এনার্জিটা যেহেতু তোমার আর্ক পার মোলে বলে দেওয়া আছে, সেটা তোমাকে যেটা করতে হবে, সেই তোমার ওই মানে 1 মোলের জন্য কতখানি এনার্জি অ্যাবজর্ব করছে সেটাকে বের করতে হবে। একটা ফোটন এনার্জিতে এইচ নিউ হয়, তাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু এইচ নিউ। এবারে দেখো উত্তরগুলো সব বাই ওয়েভলেন্থের ফর্মে আছে বলে এটা NaHC বাই ল্যামডা করে, তাহলে ল্যামডাটা নিচে যেমন আছে রয়ে গেল। এবার তোমার অ্যাভোগাড্রো নাম্বারের ভ্যালু তুমি বসাও, এই যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 পার মোল তুমি বসাবে, করে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু তুমি বসাচ্ছ 6.62 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড তুমি বসালে, আর তার সাথে লাইটের স্পিড তুমি বসাচ্ছ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড তুমি বসালে, বসিয়ে যেটা অ্যান্সার হলো। কত কোনটা বেরোলো? এটা তাহলে 1.196 ইন্টু 10 টু দি পাওয়ার 18 বাই ল্যামডা, তাই তো? এটা তো মানে আমি আর চেক করে দেখলাম না এটা।
তা চলে এসো তারপরেরটা 26. The energies E1 and E2 of two radiations are 25 electron volt and 50 electron volt respectively. The relation between the wavelengths, that is lambda 1 lambda 2, will be. তা দুটো এনার্জি তোমায় বলে দিয়েছে। হ্যাঁ, তা এটা কি করে করলে? এই তো দেখো, তাহলে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, তাই তো এইটা। তাহলে এবারে তুমি যদি E1 বাই E2 বলো কি হবে? সেটা হবে ল্যামডা 2 বাই ল্যামডা 1, তাই তো এটা। মানে এনার্জির সঙ্গে ওয়েভলেন্থ তো ইনভার্স রিলেশন, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে E1 বাই E2 করলে কি হবে? এটা ল্যামডা 2 বাই ল্যামডা 1 হয়ে যাবে। মানে একজনের এনার্জি E1 তার ওয়েভলেন্থ যদি ল্যামডা 1 হয়, আর একজনের এনার্জি E2 তখন ওয়েভলেন্থ ল্যামডা 2 হয়। E1 বাই E2 হচ্ছে ল্যামডা 2 বাই ল্যামডা 1 এটা। E1 বাই E2 এখানে কত? 1/2 এটা। তার মানে এবার তোমাকে বের করতে পারি ল্যামডা 1 ইকুয়াল টু, তাহলে হয়ে গেল 2 ইন্টু ল্যামডা 2। ল্যামডা 1 হয়ে গেল 2 ইন্টু ল্যামডা 2, এটা তাই তো? এটা তো কি রে, ঠিক? আচ্ছা, তারপরে 27টা বলো। According to Bohr theory, which of the following transitions in the hydrogen atom will give rise to least energetic photons? বলো। সি একটা হবে। মানে দেখো এইটা কি হচ্ছে কি, এইটা মোটামুটি এইভাবে মনে রাখো যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে কমে যায়, ঠিক আছে? তাহলে এবারে পরিষ্কার এখানে 1 থেকে 6, এখানে 4 থেকে 5। আচ্ছা, প্রথম কথা এইগুলো খেয়াল করে দেখো যে এ এবং ডি কে দেখো, 1 থেকে 6 তো অনেক বেশি এনার্জি গ্যাপ, 3 থেকে 5ও অনেক বেশি এনার্জি গ্যাপ। এবারে এটা 4 থেকে 5 আর 5 থেকে 6, এগুলো হচ্ছে পাশাপাশি লেভেলের মধ্যে। এবার 4 থেকে 5-এর যে এনার্জি গ্যাপ হবে, 5 থেকে 6-এর মধ্যে এনার্জি গ্যাপ তোমার কমে যাবে। তার মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপরে 28 বি ডি। আচ্ছা, দেখো দ্য এনার্জি অফ সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, সেটা তোমায় বলে দিয়েছে। তাই হেন দ্য এনার্জি অফ দ্য ফোর্থ অরবিট কত হবে? দেখো এনার্জিটা আমি এইভাবে লিখেছিলাম, ইএনটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে তোমার ফর্মুলা। তার মানে পরিষ্কার ই অফ ধরো 4 বাই ই অফ 2 যদি কি হবে এটা, মানে ই অফ 4 বাই ই অফ 2 যদি তুমি করো, এনার্জি অফ দ্য ফোর্থ অরবিট। তুই মানে ঠিক বলিসনি, দেখে নি তবুও। দেখো এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য বলেছে, তাহলে এটা কত হবে? এটা তাহলে তোমার হচ্ছে, দেখো এটা এনার্জিটা কত হয়, মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার 13.6 ইলেকট্রন ভোল্ট হয়। তাহলে যখন এনার্জি যখন মানে এন যখন 2, তাহলে এখানে এন এর জায়গায় 2 বসবে, আর এন যখন 4, এটা চল বসবে। তার মানে কি এনার্জি রেশিওটা কত হচ্ছে, কোয়ান্টাম নাম্বার স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এটা কত হবে? 2 স্কোয়ার বাই 4 স্কোয়ার হবে। তাহলে সেটা কত হবে? এটা 1/4 হবে, তাই তো? 1/4 হলো। তাহলে ইটুটা কত? ইটুটা হচ্ছে ই ই ফোরটা বের করতে বলেছে। ই ফোরটা কত? তাহলে ই ফোরটা হয়ে গেল E2 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? তা তো অত হবে না, 4 ভাগের 1 ভাগ কত হবে? 82 নাকি? রেশিওটা হয়ে যাচ্ছে, এই রেশিওটা মানে তাহলে এটা করলে দেখো এখানে মাইনাস, এটা হচ্ছে মাইনাস 328 ডিভাইডেড বাই 4 কিলোজুল পার মোল। এটা হয়ে গেল কত না, মাইনাস 82। এইটা কারেক্ট অ্যান্সার হবে। কি বলে গেলি রে? হ্যাঁ, ভুল করে ফেললি হলো। আচ্ছা, 6টা অলরেডি বেজে গেল বুঝলি। এরপর তো পড়াতে শুরু করলে আমি যে জিনিসটা পড়াতে চাইছি তাতে কিছুই করতে পারবো না। আর নেক্সট আমাদের পড়ানো স্টার্ট হওয়ার কথা যে ওয়েব মেকানিক্যাল মডেল। আমরা আগের দিন বলেছিলাম
এবারে সেই ওয়েব মেকানিক্যাল মডেল থেকে আমি কিছুটা রিভাইজ করিয়ে দিয়ে তারপরে আগের দিন যেটা নিয়ে আমাদের মূল আলোচনা করার জায়গা ছিল আর কি, যে এই যে বিভিন্ন রকমের প্লট গুলোকে করা। তাহলে আমরা কাজ করি, তাহলে আজকে আর এখান থেকে স্টার্ট করে লাভ নেই, আমরা আজকে ক্লাসটা এখানেই রাখছি। কালকে যে সকালে ক্লাসটা হবে সেই সকালের ক্লাসটায় আমরা এখান থেকে স্টার্ট করবো আর কি। মানে আমি এই যে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেনাইট ওয়ান ইলেকট্রন সিস্টেম, ওয়েব মেকানিক্যাল মডেল যেটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বেসড অন শোডিঞ্জার ইকুয়েশন, সেখান থেকে আমি কিছুটা পার্ট আগের দিন বলেছিলাম, সেই পার্টটাকে আবার একটুখানি রিভাইজ করিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে এই যে 2-4টে লাইন রিভাইজ করিয়ে দিয়ে জাস্ট কুইকলি আর কি রিভাইজ করিয়ে দিতাম। রিভাইজ করিয়ে দিয়ে তারপর আমরা যেটা যেটা অ্যাকচুয়ালি করতে চাই বলেছিলাম, সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের প্লটের কথা বলেছিলাম। যে বিভিন্ন যে অরবিটাল গুলো আছে, ধরো 1s অরবিটাল, 2s অরবিটাল, 2p অরবিটাল ইত্যাদি ইত্যাদি, তার ক্ষেত্রে যে বিভিন্ন রকমের প্লট, এই যে প্লট কিছু আমার এখানে এঁকে দেওয়া আছে, সেই প্লটগুলো কোথা থেকে কিরকম ভাবে আসছে, সেই প্লট নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনাটা আছে আর কি। ঠিক আছে, তাহলে আজকে আর এইখানে বলে ওই একটা খ্যাপ ছাড়া টাইপের ব্যাপারটা রয়ে যাবে। তো আজকে এগুলো আর বলছি না, এটা নেক্সট ক্লাসে এখান থেকে বেসিক্যালি স্টার্ট করতে, কারণ এইগুলো আমাকে অনেক বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে। আমরা ওই জন্য মানে প্যারালালি যারা অফলাইনে ক্লাস করো তাদেরকে কিভাবে কোন একটা ফাংশনের প্লট আঁকতে হয় সেগুলো আমি শেখাচ্ছি। 2টো ক্লাস হয়েছে, আরো 1-2টো ক্লাস আমি নেব, নিয়ে জাস্ট যে এই যে বিভিন্ন রকমের অরবিটালের ছবিগুলো যেগুলো বইয়ে থাকে, অনেক বইয়েই ছবিটা ভুল আছে। হ্যাঁ, মানে মানে অনেক বইয়েই দেখেছি যে ছবিগুলো কিন্তু ভুল আঁকা আছে, কিন্তু যে ফাইনার যে জায়গাগুলো, যে ফাইনার জায়গাগুলো কিন্তু মানে ভুল আঁকা আছে দাদা। এবার তুমি যদি এক্স্যাক্টলি না জানো যে প্লটগুলো কোনটা কেমন হয় তা ইত্যাদি ইত্যাদি, তাহলে তোমার ভুলটাই শেখা হয়ে যাবে। তাহলে আমরা পরের দিনে বেসিক্যালি মানে কালকে আর কি, কালকে এই ক্লাসটা আমরা আলোচনা করবো। আজকে ওই অতগুলো এমসিকিউ করতে গিয়ে এতটা বেশি সময় লেগে যাবে আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাবে, বাকি সময়ের মধ্যে আমরা করবো, কিন্তু 1.5 ঘন্টা সময় প্রায় লেগে গেল। কিন্তু এই ছবিগুলো হুট করে বলে দিলে মাথায় আরোই কিছু ঢুকবে না, ব্যাপারটা বোরিং হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা ধীরে ধীরে যতটুকু সম্ভব আমরা সেটাকে করবো। ঠিক আছে, তাহলে বলো তোমরা এমনিতে যদি কিছু ডাউটস বা কিছু থাকে বলো, পরের দিন আমরা এখান থেকে শুরু করবো।